নমস্কার, আমার নাম শঙ্খ ঘোষ। আমি প্রফেশনালি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 97 পাস আউট। বাট আমার শখ হচ্ছে বিভিন্ন রকম পাখি এবং পায়রা পোষা। তো প্রায় 25-26 বছর হয়ে গেল আমি বিভিন্ন রকম পায়রা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় পুষেছি। যখন যেখানে আমার কাজের জন্য থেকেছি সেখানেই আমি পায়রা পুষেছি। সেখানকার পায়রা, সেখানকার কম্পিটিশান, বিভিন্ন রকম তাদের আলাদা আলাদা ক্যারেক্টার, সমস্ত কিছু আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো আপাতত আমি কোলাঘাট পূর্ব মেদিনীপুরে আছি এবং পূর্ব মেদিনীপুরে 4 বছর ধরে আছি এবং এখানে আমার একটা পায়রা ছোটোখাটো লফট আছে। যেহেতু ভাড়ায় থাকি, ভালোভাবে কিছু করা যায় না, তাও তার মধ্যে আমি আমার মতন করে চেষ্টা করে একটা করেছি, মানে একটা লফট বানিয়েছি। আর এই ভাই আমার কাছে এসেছিলেন অনেক দিন ধরে, বলছিলেন যে পুরনো জাতের পায়রা, পুরনো পায়রাদের ব্যাপার স্যাপারগুলো জানবেন এবং বর্তমান অবস্থায় কী সমস্যা পায়রা সেগুলো। তো তাই ওনার সঙ্গে আমার আজকে এই সাক্ষাৎকার। এবং এখন উনি যেহেতু নতুন এবং নতুনদের বর্তমান অবস্থাতে সেটা পায়রা পোষার সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হার্ডেল, মানে যেটার জন্য পায়রা পুষতে পারছে না সেটা হচ্ছে প্লেস। পায়রা পুষতে গেলে একটা মিনিমাম ভালো ছাদ দরকার হয়। এবং আমি জানি গ্রামে গঞ্জে অনেকে কুড়ে ঘর, ছোটো জায়গাতেও পায়রা পোষে, বাট ভালোভাবে একটু করতে গেলে একটা খোলা ছাদ দরকার হয় আর একটা ছোট্ট লফট দরকার হয়। এবং লফটে যে 2 জোড়াও করতে পারে, 10 জোড়াও করতে পারে, যার যেমন লফটের ক্যাপাসিটি সেইভাবে করতে পারে। বাট এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লফটের অভাব, খুব ভালো লফটের খুব অভাব। আর সমস্ত লফটে যেভাবে পায়রা পুষতে হয় সমস্ত কিছু ক্যাটাগরি ওয়াইজ আলাদা করা, সেগুলো করা সম্ভব হয় না, এটা মিক্স হয়ে যায়। আর একেবারে পায়রা মিক্স হয়ে গেলে সেই পায়রার ক্যারেক্টার বা তার জাত, তার ব্রিড, সেগুলো আর আগের মতন থাকে না, যেটা অরিজিনাল ব্রিড। আর অরিজিনাল ব্রিড যারা পায়রা পুষেছে, যারা অরিজিনাল পায়রার ব্রিড আমি কিছু দেখিয়েছি, বা যেগুলো যারা উড়িয়েছে বা তার একটা আলাদা, তাদের একটা আলাদা প্লেজার হয়, মানে কোনো কিছু শখের ওড়ানোর যে সুখ যেটাকে বলে, সেই সুখটা তাদের পাওয়া যায় যেটা অরিজিনাল ব্রিড যদি তারা উড়িয়ে। তো এইভাবে পায়রাকে করতে গেলে যেমন আমি যেটা দেখেছি যে এখনকার লোকেদের অবস্থা যেটা, যারা অরিজিনাল ব্রিড ব্লাড লাইন সেটাই তারা কালেক্ট করে উঠতে পারে না। তারা সবসময় শুনে মানে যায় অরিজিনাল, কিন্তু পায় তার মধ্যে ক্রসবিট কিছু না কিছু মিশেই যায়। তার একটা কারণ কেউ বলতে চায় না, কেউ ক্রসবিট করে ওড়ানোকে আরও বেটার ইমপ্রুভ করার জন্য। হ্যাঁ, ক্রসবিট করলে তো ইমপ্রুভ হয়, বাট কিন্তু ক্রসবিট করার ইমপ্রুভমেন্টে সেখান থেকে ভালো নতুন ব্রিড তৈরি করা যায় না। নতুন ব্রিড তৈরি করতে গেলে পিওর একটা মেটেরিয়াল একটা চাই। তো সেই ব্রিড তারা বুঝতে পারে না বা পায় না, সেই ব্রিডকে কী করে তার জিন ম্যাপিং করে তাকে তার জেনারেশন কী করে তৈরি করা। এবার এটাও ঘটনা, যত ভালোই ব্রিড হোক না কেন সব পায়রা ওড়ে না, তার কারণ ফার্স্ট সবাই হয় না। ঠিক কোনো ক্লাসের মধ্যে প্রথম কেউ হয় না, তার 10টা বাচ্চার মধ্যে হয়তো 5টা বাচ্চা ওড়ে, 6টা 7টা হবে। এবার যে ব্রিডটাকে সে যেভাবে তৈরি করবে তার যখন ম্যাক্সিমাম 70% তার সাকসেস রেট যখন হবে, তখন বলতে পারি যে এই একটা ব্যাচ, এই ব্যাচটা একটা ভালো ব্যাচ, যার আমি একটা মানে আইডিয়া করতে পারি বা অ্যাজিউম করতে পারি যে এই বাচ্চা আমি নিয়ে গিয়ে ওড়াতে পারবো এবং এখান থেকে ভালো ব্রিড তৈরি করতে পারবো। তো বর্তমানে এই ক্যারেক্টারিস্টিক ওয়েতে পায়রা পোষার একটা অভাব রয়েছে। সবাই রেডিমেড চায়, মানে পায়রা নিয়ে আসবে, প্রথম বাচ্চাই উঠবে, আর না উঠলে সেটা খারাপ। কিন্তু সেটা একটু ধৈর্য ধরতে হয়, এক একটা ব্রিড তৈরি করতে এবং তার ওড়ানো সেট করতে 3 বছর অবধি লেগে যায়। কাকা, আপনার অভিজ্ঞতা কতদিনের? আমার 25 বছরের অভিজ্ঞতা। আমি 4-5টাই ব্রিড তৈরি করতে পেরেছি নিজের বাড়িতে, এবং সেগুলো ইন্ডিয়ান ব্রিড থেকে, এবং এমন তৈরি করেছি সেগুলো বাইরের ব্রিড। কারণ বাইরের যে পাকিস্তান বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেসব থাকে, বিভিন্ন টেডি, গোল্ডেন, কামাঙ্গার, সেগুলো থেকে যে ব্রিডগুলো তৈরি হয়েছে সেগুলোর সমস্ত অরিজিন কিন্তু ইন্ডিয়া থেকে গেছে কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে। হ্যাঁ, ওখানকার যেমন শিয়ালকোট, তারপরে লাহোর, এদের কিছু পায়রা তার মধ্যে হয়েছে। বাট যেমন কামাঙ্গার পায়রা কোনো জায়গার পায়রা না, ওটা তৈরি করা একজন লোকের তৈরি করা ব্রিড। টেডিও কোনো জায়গার পায়রা না, টেডি বিভিন্ন রকম ব্রিড, তাতে ইন্ডিয়ান ব্রিডগুলোর অবদান সবচেয়ে বেশি টেডি পায়রা তৈরি করতে। ওখান থেকে তৈরি করাতে ইন্ডিয়ান ব্রিডের প্রচুর অবদান আছে। তার মধ্যে ওরা শিয়ালকোটি, তারপরে হচ্ছে কসুর বলে একটা জায়গা আছে, সেখানকার পায়রা, সেগুলো মিক্স করে তার চোখ চেঞ্জ করা, তার স্ট্রাকচার চেঞ্জ করা। বাট এগুলো ইন্ডিয়ান ব্রিডেরও এবার
আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এরিয়া ওয়াইজ, যেখানে যেমন টেম্পারেচার, ওয়েদার, তার উপর পায়রা তার নিজের স্ট্রাকচার, নিজের ক্যারেক্টার তৈরি করে। তো যে যেখানে থাকবে সেখানকার ক্যারেক্টার, সেখানকার ওয়েদারে, যেমন আমি প্রচণ্ড রাজস্থানের যে পায়রা আমি এখানে এসে ওড়াই, সে পায়রা আমি রাখতেও পারবো না, সেখান থেকে আমি ব্রিড তৈরি করতে পারি চাইলে, বাট সেই পায়রা দিয়ে আমি যে ওড়ানোর যেটা সুখ, যেটাকে বলে প্লেজার, যেটাকে বলে আনন্দ, মানে নির্ভেজাল আনন্দ, সেটা পাওয়া যায় না। আর সেই আনন্দ পেতে গেলে পায়রা নিয়ে রাখতে হবে 2-4টে ব্রিড, সেখান থেকে জেনারেশন করতে হবে, নিজের টেস্ট করতে হবে, নিজের বাচ্চাকে টেস্ট করার কায়দায় কেউ জানে না আজকাল কি করে পায়রা টেস্ট করতে হবে, একটু বলুন। কি করে বোঝা যায় যে একটা পায়রা উড়বে কি উড়বে না, তার ওড়ানোর ইয়েটা দেখে, মানে ওড়ানোর তার স্টাইলটা দেখে। এবার এক একটা ব্রিডের এক এক রকম স্টাইল, কোনো পায়রা ফট করে উপরে চলে যায়, কোনো পায়রা ধীরে ধীরে উঠতে উঠতে যায়। তো সেরকমভাবে তারা ক্যারেক্টারকে বুঝে সেই ওয়াইজ একটা পায়রাকে তৈরি করতে হয়। এবং এখন যেটা আবার এখন একটা পায়রা সব মানে উপরে যখন যায়, তার একটা সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাজ পাখি, ফ্যালকন, বিভিন্ন রকমের ফ্যালকন এখানে দেখা যায়, ছোট বড়। ফ্যালকন থেকে বাঁচানোর জন্য একটা ব্রিড তৈরি করা হয়, মানে চেষ্টা করেছি যাতে পায়রা, আমি দেখেছি যেমন হাই পিক আপের পায়রা, যে মাদ্রাসি পায়রা কীভাবে কেটে বেরিয়ে যায়, গিরিবাজ পায়রাকেও সেই তার পরকে মানে ফেদারকে চেঞ্জ করে, তার কাটিংকে চেঞ্জ করে, সেভাবে চেঞ্জ করে করলে মানে অ্যাটলিস্ট 10টার মধ্যে 7টা পায়রা বেঁচে ফিরে আসে, যাতে 7টা যাতে তার নিজেকে বাঁচিয়ে ফিরতে পারে, সেরকমভাবেই ব্রিড তৈরি করা। সেরকম এগুলো যারা প্র্যাকটিস করে, এবং এগুলো একদিনে সম্ভব না, এগুলো একটা ডে টু ডে এক্সপেরিমেন্ট, তার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যতদিন নিয়ে পায়রা নিয়ে ঘাটাঘাটি করে তত তার নলেজ বাড়তে থাকে। ঘাটাঘাটি করা না, বুঝে ঘাটাঘাটি করা, যে এই পায়রাটা ডিপে উঠছে না, তাহলে কি পায়রাটা খারাপ? পায়রার কোনো দোষ নেই, তাকে ডিপে ওড়ানোর জন্য তাহলে তাকে সেভাবে তৈরি করতে হবে, তার জেনারেশন ব্রিডের মধ্যে এমন কিছু করতে হবে যাতে সে ডিপে যায়। তার যে মানে এই না ক্রস করাতে হবে, ওরই ব্রিডের মধ্যে কোনো পায়রা খুঁজে আনতে হবে যে সে ডিপে যায়, তাকে সেই পায়রাটা মিক্স করলে, ওই ব্রিডের মধ্যে মিক্স করলে সে ডিপে অবশ্যই যায়। ধরো বুঝতে হবে একটা পায়রা রয়েছে, সে একটু মিডিয়াম হাইটে যায়, যখন এর ডিপের একটা নর হোক মাদ হোক, যখন জোড়া বসানো হবে, ওই জেনারেশনের বাচ্চা বুঝে সেটা কোন কি বসাতে হবে। হয়তো এমনও হবে যে তার নেক্সট বাচ্চাটা, মানে যে জেনারেশনটা এলো প্রথম, সে হয়তো ডিপে যাচ্ছেন, কিন্তু তার পরেরটা যাচ্ছে। এগুলো হচ্ছে জিনের ক্যারেক্টার, কোন ক্যারেক্টার ডমিনেট করবে সেটা বোঝা, এবং কার বেশিরভাগ যেন ডিপে, মানে 10 জোড়া বাচ্চা হলো, 10 জোড়া বাচ্চা হতে 4 বছরে। আমি জেনারেলি 2টো সেটের বেশি বাচ্চা নিই না, কারণ পায়রাকে একটু হেলদি রাখতে গেলে, বা ওটাকে ব্যবসায়িকভাবে তো আমি ইয়ে করি না, এটা শখ, তো হেলদি রাখতে গেলে 2-3 জোড়া নিই। তো আমার 10 জোড়া বাচ্চা করতে 3 বছর লেগেছে। তা সেখান থেকে আমি আবার নতুন করে ওই ব্রিডেরই জেনারেশন তৈরি করি, এবার নিজের মতন ক্যারেক্টার তৈরি করি। যদি দেখি সে ফিরছে না, তাই যদি বাড়িতে ফেরে, তার জন্য তাকে সেভাবে তৈরি করতে হবে। তার সঙ্গে বাড়িতে ফিরে যে পায়রাগুলোর সাকসেস 100% বাড়িতে ফেরে, সেরকম পায়রা আমি জোড়া বসাই। আমার বুঝে বসাতে হবে কোনটা মেল নিতে হবে, কোনটা ফিমেল নিতে হবে, ফিমেলের ক্যারেক্টার কি, মেলের ক্যারেক্টার কি, দুটো প্লাস প্লাস মাইনাস মাইনাস এসবগুলো ম্যানেজ করে। মানে এগুলোর জন্য এক্সপিরিয়েন্স করতে হবে, বললে কেউ বুঝবে না। এগুলো যারা করবে, যারা ওইভাবে পায়রাটাকে নিয়ে করবে, 100% 3-4 বছরের মধ্যে সেই কম্পিটিটিভ পায়রা, ম্যাচ ফিল্ড পায়রা তৈরি করতে পারবে উইদাউট ডোপিং। এখন নর্মালি পায়রা ওড়ানো মানে তো ডপিং রয়েছে। হ্যাঁ, এখন ডোপিং ব্যাপারটা বিভিন্ন রকম আছে, যেমন আমরা যেটাকে ইংরেজি ওষুধ বলি, মানে যেটাকে অ্যালোপ্যাথিক বলে, ইংলিশ মেডিসিন যেটাকে চালু কথায় বলে, সেগুলো বিভিন্ন রকম ভাবে মিশিয়ে যে কোনো পায়রা উড়িয়ে দেওয়া যায়। কিন্তু লোকে ওরকম ভাবে কম্পিটিশন খেলে, তারপর ওই পায়রা বিক্রি করে দেয় খুব বেশি দাম, নিজে নিয়ে যাচ্ছে সেরকম রেজাল্ট পায় না, কারণ ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে যে ডোপিং করে বিভিন্ন রকম ভাবে। আর খুবই তো পায়রা পাখির প্রাণ, খুব ছোট তাদের মধ্যে এইসব কেমিক্যাল চার্জ করলে খুব বেশি দিন তারা থাকে না। তবে হ্যাঁ, ওষুধ খাওয়াতে হয়, আমি তো ওষুধ খাওয়াই, যেমন আমি মেনলি হার্বাল ওষুধগুলোই খাওয়াই। বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ওষুধ আছে আমাদের, বিভিন্ন ধর্মান্তরী, এদের বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়। পায়রা সারা বছর সুস্থ রাখতে গেলে কি কি ওষুধ খাওয়াতে হয়? পায়রা সারা বছর সুস্থ রাখতে গেলে আমি জেনারেলি ন্যাচারাল ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করি। আমি একটু বলুন না। যেমন ন্যাচারালের মধ্যে ক্যালসিয়াম, যেটা আমি ঝিনুক গুঁড়ো বা ক্যাটেল বোন ফিশ যেটাকে বলে, মানে যেটাকে সামুদ্রিক ফেনা বলে, বিভিন্ন রকম নুন মিক্স করে একটা মাটি তৈরি করি আমি। এটা তৈরি করতে গেলে প্রায় হুগলি বা বিভিন্ন জায়গা থেকে 100-150 বছরের পুরনো মন্দিরের ইট নিয়ে আসি, সেই ইট দিয়ে আমরা তৈরি করি মাটিটা, তার মধ্যে বিভিন্ন রকম মিশিয়ে সেই মাটি খাওয়ালেই পায়রা 80%
তাতে মানে ওটা পুরোপুরি গ্রিটের কাজ করে, তাই তো? গ্রিটও কাজ করে, তার প্লাস তার ইমিউন পাওয়ার মানে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তার মধ্যে বিট নুন, সন্দক লবণ যেগুলো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায় সেগুলো মিশিয়ে আমি মাটিটা তৈরি করি। তো সেই মাটি খেয়েই আমার পায়রা মোটামুটি সুস্থ থাকে। নাহলে থানকুনি পাতার রস দিয়ে দিই 15 দিনে, বা কালো মেঘ পাতার রস দিয়ে দিই, চিরতার জল যেটাকে বলে সেই জল। আর লিভার টনিকের জন্য মাঝে মাঝে লিভার দিই, পেঁপের রস দিয়ে দিই। এগুলো মানে যেমন ভাবে আপনি তৈরি। পেঁপের রস মানে যে পেঁপে যে বাজারে যে পেঁপে হয় ওই পেঁপে জলে ফেলে রাখি সারা রাত, সেই জলটা খাইয়ে দিই। মানে ধরো একটা মানে পজিশন মতো কেটে নিয়ে জলের মধ্যে রেখে, যে 1 লিটার জলে 2 পিস পেঁপে ফেলে দিলাম, সেই জলটা সকালবেলা দিলাম, লিভার পুরো ফ্রেশ। তাহলে চিরতা এত ওষুধ খাওয়ানোর কোনো দরকার, তাহলে লিভারের ওষুধও কিনতে হচ্ছে না, কিনতে হচ্ছে না, সস্তা। এখন খাবারের দাম বেড়ে গেছে, এগুলো যারা করবে তারা পায়রাকে মানে ন্যাচারাল পদ্ধতিতে সুস্থ রাখতে হবে। এবং যত ন্যাচারাল পদ্ধতিতে সুস্থ রাখবে তত বেশি পায়রা ফিট থাকবে। কৃমির ওষুধ খাওয়ালে কৃমির ওষুধের ডোজের ওপর ডিপেন্ড করে পায়রাটা অসুস্থ হয়ে যায় অনেক সময়। বোঝা যায় না বাইরে থেকে, সে খাচ্ছে যাচ্ছে কিন্তু সে উঠবে না, তার ভেতরটা অনেকটা ড্যামেজ হয়ে যায়। সেটা তার থেকে আমি চিরতার জল খাইয়ে কৃমি করি, চুন জল খাইয়ে কৃমি ছড়িয়ে মানে কৃমি ছাড়িয়ে। এইভাবেই আমি পায়রাকে ফিট রাখি। সারা বছর ভিটামিন, যেসব ওষুধের দামি দামি ভিটামিন, এখন তো গ্রোভিট, লাভ হেগেসা বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায়, সেসবগুলো লোকে খাওয়ায়। আমি তো এইসব ওষুধের বিরোধী নই, যাদের পক্ষে এগুলো করা সম্ভব না তারা খাওয়ায়। পায়রাকে ডিটক্স করি, ডিটক্স ওয়াটার দুনিয়া ভরের মানুষের ডিটক্স ওয়াটার সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। আমি শশা বিট ভিজিয়ে রাখি, সেই জল রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলায় খাওয়াই। পায়রা পুরো পরিষ্কার করে, ব্লাড পুরো ডিটক্স হয়ে গেল পায়রা বডি। তো নর্মালি এখন যে ওয়েদার, এখন ধরুন পুরো একদম গরম, এই সময়টা কি পায়রায় খাওয়ানো বেস্ট হবে মনে করেন? হালকা খাবার, গম, ধান। আমি তো ধান খাওয়াই, চাল খাওয়াই। লোকে বলে বাজরা খেলে পায়রা ওরে, বাজরা খেলে তার জন্য আলাদা এরিয়া। বাজরা যেখানে তৈরি হয় সেখানে আপনি বাজরা খাওয়ান। আমাদের এখানে ধান, আমি ধান খাইয়ে পায়রা ওরাই, তার চেয়েও 6-7। যতটা শুনেছি বাজরা খাওয়ালে, বাজরাকে ভিজিয়ে খাওয়ালে বেস্ট। এই বাজরা ভিজিয়ে যারা কম্পিটিশন করে তারা বাজরা ভিজিয়ে নেয় 1 ঘন্টা 2 ঘন্টা, মানে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখে, 1 ঘন্টা শুকিয়ে মানে ঠান্ডায় শুকোতে হয়, সেই বাজরাটা খাওয়াতে হয়। আবার কি দুধ বাজরা খাওয়ায়, মানে দুধের মানে যে সবচেয়ে বেশি মানে ছাগলের দুধ পেলে ভালো, না পেলে গরুর দুধটা মোটা হয়, সেই দুধে একটু সামান্য জল মিশিয়ে তার মধ্যে বাজরাটা ভিজিয়ে রাখুন সারা রাত। সেই বাজরাটা খাওয়ান, পায়রার উড়ান 2-3 ঘন্টা এমনি বেড়ে যাবে। এইরকম ন্যাচারাল পদ্ধতিতে আমরা ছোটবেলায় শিখেছি এবং এগুলোই আমরা করে থাকি, এবং এভাবেই আমি পায়রা। ধরুন আমি যদি জানতে চাই, ধরুন একটা যে নতুন একটা পায়রা দেবে, ধরুন আমাদের মতো যারা নতুন, তারা সারা বছর নর্মালি একটা পায়রা উড়াতে চায়, কোনো টুর্নামেন্ট খেলতে চায় না, সারা বছর নর্মাল একটা পায়রা ফ্লাইং করাবে বা সুস্থ রাখবে, তাদের জন্য কি খাবার বেস্ট হবে মনে করেন? তাদের জন্য আমি তো পশ্চিমবঙ্গে যদি থাকে তাহলে বলবো ধান গমের মিক্স করে খাওয়াবে, বাজরা, সামান্য একটু মাইলও দিতে পারে, ছোলাগুলো বিভিন্ন রকম ছোলাও দিতে পারে। ছোলাটা আমি কম খাওয়াই, তবুও আমি 1 বস্তা ছোলা কিনি, 3-4 মাস আমার চলে যায়। আমার যা পায়রা আছে আমি অল্প করে ছোলা দিই। ছোলাটা পায়রাটাকে সুস্থ রাখে, আর যেহেতু আমার অন্যান্য অনেক রকম পাখি আছে, সেই ছোলাটা আমার দরকার হয়, সেই কারণে ছোলাটা দিই। বাট সবচেয়ে বেটার হয় বিভিন্ন রকম মিলেট পাওয়া যায়, হোয়াইট মিলেট, রেড মিলেট, সেই মিলেটগুলো যদি খাওয়াতে পারে অল্প একটু, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, এগুলো হচ্ছে ন্যাচারাল খাবার। এগুলোই পায়রার আসল উড়ান শক্তি, সমস্ত শরীর তৈরি করে। মানে আপনি বলতে চাইছেন পুরোপুরি খাবার যদি ভালো দেওয়া হয়, পরিষ্কার খাবার, পরিষ্কার এবং পেট ভরে 1 বেলা, তাহলেই পায়রা ভালো উড়বে। আর পায়রা ওড়াতে গেলে মিনিমাম 5 জোড়া পায়রা যদি কেউ রাখে তার পক্ষে বেস্ট হবে, সে সারা বছর ওড়াতে পারবে, 2-3টে করে প্রতিদিনই ওড়াতে পারবে। সেকে তাকে সেভাবে সেট তৈরি করতে হবে। প্রত্যেকটা জোড়ার হয়তো 2-3 জোড়া করে পায়রা নিয়ে নিলে অটোমেটিক 12-13টা পায়রা হয়ে যাবে, সে তার মতো ওড়াবে। আর নর্মাল খাবারই সে পায়রা ভালো উঠবে যদি এইভাবে মেনটেন করে ওঠে। পেট ভরে খাবার দিতে হবে, ভুট্টা খাওয়ায়, ভুট্টা খাওয়াই প্রতিদিন না, বাট সর্ষে, মিলেট, গম, চাল আমার প্রতিদিন মিক্স থাকে। বাকি যেগুলো ছোলা পোলা যেগুলো যদি আমি পায়রাকে ওড়ানোর চিন্তা করলাম যে কতগুলো পায়রাকে ওড়াবো, তখন তাকে তৈরি করার জন্য ছোলা টোলা একটু দিই, ভেজানো ছোলা দিই। আর বাচ্চা থাকলে ছোলা দিই, বাচ্চা যাদের মানে ডিম বাচ্চা করতে গেলে ছোলা দিতে হয়, যেটা ছোলা দিই। আমি ক্লাস 5-6 থেকে পায়রা পুষেছি, পাখি পুষেছি।
তবে মাঝখানে বন্ধ করতে হয়েছিল নিজের ইঞ্জিনিয়ারিং পড়া, হোস্টেল, এইসব কারণে। বাট রক্তে পাখির টান ছিল, তাই যেখানেই গেছি আমি পায়রা পুষেছি। আমি মুম্বাই পুষেছি, মুম্বাই মানে চ্যাম্পিয়ন লিগস খেলেছি, ওখানে একরকমভাবে পায়রা পোষা হয়, একরকমভাবে কম্পিটিশন করা হয়। তারপরে এলাহাবাদে ছিলাম, এলাহাবাদ ছিল অরিজিনাল পায়রার জায়গা। আমি যেখানে ছিলাম মানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ পায়রা আমি ইউপিতে পেয়েছি। রামপুরি পায়রা, ফিরোজপুরি পায়রা, তারপরে কত রকমের কালশিরা পায়রা, ভূপালি পায়রা, এগুলো সমস্ত রকম পায়রা আমি ওখানে আবার কম্পিটিশন অন্যরকম করে খেলে। বাজরা পায়রা, যেমন একটু বলুন না ওখানে কম্পিটিশন কেমন? মুম্বাই চ্যাম্পিয়ন যখন খেলেছিলাম তখন মিনিমাম 20টা পায়রা আমাকে ওড়াতে হয়েছে। ও, সেখান থেকে আমার চ্যাম্পিয়ন এসেছিল। আমার একটা বেস্ট অফ পায়রা ছিল, যে পায়রাটা এখন আর নেই, হারিয়ে গেছে। বাট সেখানে মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছিল। মুম্বাই চ্যাম্পিয়ন পায়রা আমার অনেক ভালো ব্রিড, ওটা অ্যাকচুয়ালি কালশিরের ব্রিড। কালশিরে যেটা দেখিয়েছি সেই ব্রিডেরই তৈরি করা আর কি। এলাহাবাদে আবার 4th হয়েছিলাম আমি একবার। এলাহাবাদের হলো টুর্নামেন্টের নিয়ম কেমন কি একটু বলুন না। ওখানে 7খানা পায়রা ওড়াতে হয়েছিল। ওখানকার নিয়ম 7খানা করে পায়রা ওড়াতে, 7খানার মধ্যে পায়রা ওড়াতে হবে, আবার লাগাতার ওড়াতে হবে 4 দিন 5 দিন, পরস্পর 4 দিন, পরপর 4 দিন, 4টে উড়ান। তাহলে তো কোনো রকম ডপিং এখন ওই সময়টা কেউ নেই, ওইভাবে কেউ কম্পিটিশনও করাতে পারে না। বাট আমাদের সময় ছিল 4টে উড়ানের পর, 5টা উড়ানের পর ক্যালকুলেট হবে সে কিরকম তার পারফরমেন্স, টোটাল ফ্লাইং টাইমটা সব কটা ফিরে আসছে কিনা, আবার তারপরের উড়ানটা তার কত। 1 মাস ধরে টুর্নামেন্ট আমি খেলেছি, মানে সাহারানপুরে 1 মাস ধরে টুর্নামেন্ট হয়েছে। প্রতি 5 দিন পর পর পায়রা উঠবে, প্রতি 5 দিন একই পায়রা না আলাদা? একই পায়রা, তাহলে 5 দিন পর পর উঠবে এবং সেটা দেখবে কটা পায়রা উঠলো, কটা পায়রা ফিরলো। দুটো চেঞ্জ করতে পারে, মানে যদি কারণে দুটো যদি না আছে, দুটো চেঞ্জ করার চান্স। তো সেরকমও টুর্নামেন্ট খেলে, যেগুলো আমি বলছি 8-10 বছর আগেকার কথা, 11 বছর আগেকার কথা, সেখানে এরকমভাবে করেছি। তো সেরকমভাবে যেখানে যেমন যেটা করা সম্ভব না, আমি ফ্লাইটে করেও পায়রা নিয়ে গেছি, যে আমি হট করে আমার ট্রান্সফার হয়ে গেছে, আমাকে যেতে হবে, পায়রা কার কাছে ছেড়ে যাবো। এটা এত শখের জিনিস, মেন জিনিসগুলো নিয়ে আমি ফ্লাইটে করে বেরিয়ে এসেছি, তার জন্য অনেক খরচাও হয়েছে। আর বাকি পায়রা যারা যেখানে পরিচয় হয় সেখানে আমি দিয়ে দিই, তারা আমার পায়রাগুলো, তারা যারা মনে করি যে তারা রাখতে পারবে, ভালোবাসে পায়রা, তারা দিয়ে দিই, তারা রেখে রাখবে। এমনও হয়েছে আমি একটা জায়গায় গেছি, আমার কাছে একটাও পায়রা নেই, আমি তো আবার তাদের থেকে আনি যে ভাই দুটো বাচ্চা দিয়ে আমি আবার করবো। তো আমি আমার ব্রিডটা বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমি সেভ করে রেখেছি। অনেক লোকের কাছে আমার ব্রিড রয়েছে, সেখান থেকে আমি চাইলে যখন তখন দিতে পারি। তোমার কাছে হামেশা ওই গিরিবাজি লাইন, তাই তো? আমি সাধারণত গিরিবাজি করে থাকি, এবং গিরিবাজ পায়রাই আমার সমস্ত রকম ভালোবাসা। আমি কোনোদিন এই মাদ্রাজ পায়রা বা এসব অন্ধ্র পায়রা এসবের আমার কোনোদিন শখ হয়নি। আর ওই পায়রা যেমন অন্ধ্রপ্রদেশে গেছিলাম, আমি অন্ধ্রপ্রদেশে পায়রা দেখেছি, ওখানকার জন্য ওই পায়রা ঠিক আছে। ওখানকার ওয়েদার, ওখানকার হিউমিডিটি, ওখানকার টেম্পারেচার, এগুলোর ওখানকার বৃষ্টি। অন্ধ্রের এমন একটা জায়গা আছে সেখানে সারাক্ষণ মানে প্রচণ্ড গরম থাকে, আর সবসময় ঘাম হতে থাকে, 2 মিনিটের মধ্যে ঘাম মানে ঘামে ভিজে যায়। ধরুন একটা গেঞ্জি পরে তাহলে গেঞ্জিটা ভিজে যায়, সেই রকম জায়গার পায়রা সেখানকার জন্য ঠিক আছে। সেই পায়রা এখানে এসে ওড়াচ্ছে, মানে সেটার মধ্যে আমি কোনো কিছু, আমার কাছে সেটা আনন্দের ব্যাপার। আমি এখানকার পায়রা যেখানে যাবো সেখানকার ওয়েদার, সেখানকার বিয়ের সঙ্গে পায়রা তৈরি করে আমি ওড়াবো। রাজস্থানে বড় বড় পায়রা, এক একটা পায়রা 1.5-2 কেজি সাইজ হবে মনে হবে, দেখে এরকম 1.5 হাত 2 হাত পায়রা। কারণ ওখানে যেহেতু এত মানে ড্রাই ওয়েদার, সেখানে যত তাকতদার পায়রা তারা উঠবে, সারাদিন উড়ে চলে আসবে সেই ওয়েদার। সেই পায়রা নিয়ে এসে এখানে আমি কম্পিটিশন করি, সেটা কোনো ঠিক ক্রেডিট না। ক্রেডিটটা হচ্ছে তোমার কাছে যে পায়রা আছে সেই পায়রাকে তুমি কীভাবে সেখানকার মধ্যে তৈরি করবে, সেটার মধ্যে মেন ক্রেডিট। তাহলে সেই পায়রা উড়িয়ে মজা পাবে।